লাস্ট ক্লাসে আমরা মেনলি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যালাইলিক ব্রোমিনেশন বাই ফ্রি রেডিক্যাল মেকানিজম। এখন এইটাকেই যদি আমরা আরেকটু এক্সটেন্ড করি, দেখ এই মেকানিজমে ছিল আমাদের রিয়েজেন্টটা ছিল NBS আর CCl4। সেম মেকানিজম সেম জিনিস দিয়ে আমরা বেঞ্জাইলিক পজিশনেও ব্রোমিনেশন করতে পারি। বেঞ্জাইলিক ব্রোমিনেশন। এখন এই বেঞ্জাইলিক পজিশন কোনটা না, বেঞ্জিন এই মনে কর টলুইনের উপরে যদি NBS CCl4 দেওয়া হয় তাহলে তৈরি হবে বেনজাইল ব্রোমাইড। বানানগুলো কেয়ারফুল যেন থাকে ঠিকঠাক। বেনজাইল ব্রোমাইড, বেনজাইল। এই PHCH2 এই গ্রুপটাকে বলা হয় বেনজাইল, আর PHCO এই গ্রুপটাকে বলা হয় বেনজোইল। খুব গায়ে গায়ে এই ডিফারেন্সটা যেন খেয়াল থাকে। এখন এই মেকানিজমটা কি হবে না, একদম সেম মেকানিজম না, যে ব্রোমিনটা ইমপিওর ব্রোমিন আছে দ্যাট উইল বি ক্লিপড টু গিভ ইউ টু বিয়ার ডট, মানে এটা ভেঙে কি তৈরি হবে না, দুটো বিয়ার ডট তৈরি হবে। এই বিয়ার ডটটা কি করবে, যদি এইভাবে লিখি PHCH2H, মানে টলুইনকে এইভাবে ড্র করলাম প্লাস বিয়ার ডট মিলে তৈরি হবে PHCH2 ডট প্লাস HBr। এই যে তৈরি হলো হাইড্রোজেন ব্রোমাইড, দ্যাট উইল রিঅ্যাক্ট উইথ NBS টু জেনারেট সাকসিনিমাইড অ্যান্ড Br2। এই যে ব্রোমিনটা তৈরি হলো দ্যাট উইল রিঅ্যাক্ট উইথ বেঞ্জাইলিক ফ্রি রেডিক্যাল। এই বেঞ্জাইলিক ফ্রি রেডিক্যালের সঙ্গে রিঅ্যাকশন করে বেঞ্জাইল ব্রোমাইড প্লাস Br ডট, দিস Br ডট উইল এগেন গো ফর চেন রিঅ্যাকশন। একদম একই রকমই মেকানিজম এখানেও। দেখ বেঞ্জাইলিক ফ্রি রেডিক্যাল, হাইলি স্টেবল ফ্রি রেডিক্যাল ডিউ টু রেজোনেন্স উইথ দ্য বেঞ্জিন রিং। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে একটা পার্টিকুলার রিয়েজেন্টের কথা পড়লাম যেটার নাম হচ্ছে NBS CCl4। দিস রিয়েজেন্ট উইল বি পার্টিকুলারলি ইউজড ফর অ্যালাইলিক অর বেঞ্জাইলিক ব্রোমিনেশন। দুটো একসাথে, অ্যালাইলিক অর বেঞ্জাইলিক ব্রোমিনেশন। এখন এইটাকে যদি আমরা একটু দু একটা অ্যাপ্লিকেশন পড়ি বা এক্সাম্পল পড়ি যে কোথায় কিভাবে এটাকে কাজে লাগানো যেতে পারে, তাহলে দেখ ধর আমাকে বললো যে হাউ উইল ইউ কনভার্ট সাইক্লোহেক্সিন টু সাইক্লোহেক্সা-1,3-ডাইন। সাইক্লোহেক্সিন টু সাইক্লোহেক্সা-1,3-ডাইন। সাইক্লোহেক্সা-1,3-ডাইন এই এখান থেকে এই মলিকুলটা কিভাবে তৈরি করা যেতে পারে। তখন আমরা বলবো যে এই মলিকুলটার উপরে Br2 CCl4 দিয়ে আমরা অ্যালাইলিক ব্রোমিনেশন করতে পারি। করলে এই পজিশনে কে আসবে, Br আসবে, মানে অ্যালাইলিক ব্রোমিনেশন হয়ে গেল। এবারে এই মলিকুলটাকে দেখ, যদি সোডিয়াম ইথক্সাইড মেডিয়েটেড ইথানল দিয়ে যদি একটা E2 রিঅ্যাকশন করি তাহলে কি হবে, এই Br আর এর বিটা পজিশনের H, তাহলে মাইনাস কে বেরিয়ে যাবে HBr। তাহলে বেরিয়ে গেলে কি পাবি, এই ডবল বন্ড ছিল আর একটা ডবল বন্ড তৈরি হয়ে গেল, which is equal to this molecule। সো আমরা কি পেয়ে গেলাম না সাইক্লোহেক্সা-1,3-ডাইন। তাহলে এইভাবে কনজুগেটেড ডাইন তৈরির একটা মেথড হতে পারে ভায়া অ্যালাইলিক ব্রোমিনেশন। এইটা একটা এক্সাম্পলের কথা আমরা বললাম। এবারে একটা এক্সাম্পল দেখ একই রকমই, যে এরকম কোশ্চেন হয় যে হাউ উইল ইউ কনভার্ট ইথাইল বেঞ্জিন PHCH2CH3 থেকে কিভাবে স্টাইরিন তৈরি করতে পারো। ইথাইল বেঞ্জিন থেকে স্টাইরিন কিভাবে তৈরি করা যায়। তার মানে কি করতে হবে, এই দুটো কার্বনের মধ্যে একটা ডবল বন্ড আনতে হবে। তাহলে এই পজিশনটাই কি পজিশন না বেঞ্জাইলিক পজিশন।
তাহলে আমরা ইথাইল বেঞ্জিনের উপরে যদি একই রকম ভাবে Br2 কার্বন টেট্রাক্লোরাইড দিই তাহলে কি পাবো PH CH Br CH3 এরকম করে আমরা পেতে পারি যে এই পজিশনটা হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা ফিনাইল আলফা ব্রোমো ইথিলিন। তাহলে এই মলিকুলটাকে এবার একই রকম ভাবে যদি E2 রিঅ্যাকশন করা হয় সোডিয়াম ইথক্সাইড ইথানল দিয়ে E2 রিঅ্যাকশন করলে কি হবে না ডিহাইড্রোব্রোমিনেশন, এখান থেকে H এখান থেকে Br যদি বেরিয়ে যায় এটা এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে আমরা কি পেতে পারি, আমরা স্টাইরিন পেতে পারি। তাহলে এইটা আমরা মোটামুটি একটা অ্যালাইলিক এন্ড বেঞ্জাইলিক ব্রোমিনেশনের কথা বললাম। এইটাকে যদি আমরা অ্যালাইলিক ক্লোরিনেশনের কথা ভাবি, অ্যালাইলিক ক্লোরিনেশন, তাহলে এইখানে একটু কথা আর একটু বলতে হয় যে অ্যালাইলিক ব্রোমিনেশনের মেন বক্তব্য হচ্ছে যে ব্রোমিনের কনসেন্ট্রেশনটা খুব লো আছে এখানে, মানে NBS থেকে যখন যতটা ব্রোমিন প্রয়োজন মানে ততটা ব্রোমিন অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, রিঅ্যাকশনে কোথাও এক্সট্রা কোনো ব্রোমিন নেই। এখন এই অ্যালাইলিক ক্লোরিনেশনের যদি আমরা বক্তব্যটা পড়ি, ধর এরকমই একটা CH3 CH ডবল বন্ড CH2 এরকম একটা কম্পাউন্ড আছে। এখন অ্যালাইলিক ক্লোরিনেশন একটু অন্যরকম মেথডে করা হয়, কি না ক্লোরিন হাই টেম্পারেচার 550 ডিগ্রি, এক্সট্রিমলি হাই টেম্পারেচার, এই পার্টিকুলার কন্ডিশনে অ্যালাইলিক ক্লোরিনেশন হয়। কি হবে না এই যে Cl2 এত টেম্পারেচারে খানিকটার কি হবে না হোমোলাইটিক ক্লিভেজ হবে Cl ডট। এই মলিকুলটা কি করবে না এবারে একই রকম প্লাস Cl ডট এখান থেকে সাবস্টিটিউশন করবে, মানে একটা H ডটকে খেয়ে নেবে, নিলে কি হবে এরকম করে একটা অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল প্লাস কি HCl। এখানে কিন্তু ডাইরেক্ট ক্লোরিন দেওয়া আছে, ফলে এই Cl2 কি করবে এবার এর সাথে করবে রিঅ্যাকশন করে CHCl CH ডবল বন্ড CH2 প্লাস Cl ডট, দিস Cl ডট উইল গো ফর চেইন রিঅ্যাকশন এগেন। তাহলে একই রকমই মেকানিজমটা মোটামুটি আমরা একটা ডিসকাশন করতে পারছি। এখন এইখানে দেখ এরকম একটা কোশ্চেন হতে পারে যে আমাকে যদি বলে যে CH3 CH ডবল বন্ড CH2 এই কার্বনটাকে 14 বা স্টার করে দিল, রেডিও লেভেল Cl2 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কি হবে? তাহলে দেখ তার মানে কি এইটাকে কি করলো 14 করে দিল, কি হবে? তাহলে একই রকম যদি পুরো মেকানিজমে যাবে, শুধু কি করবি এটাকে করবি 14, এটাকে কি করবি 14, মানে এটা স্টার বা রেডিও লেভেল। তখন অ্যাকচুয়ালি এই যে অ্যালাইলিক রেডিক্যালটা তৈরি হলো এর তোকে আরেকটা রেজোনেন্স স্ট্রাকচার দেখাতে হবে, CH2 ডবল বন্ড CH2 ডট, যেখানে তখন এই কার্বনটা কি হবে 14, তাহলে এটাও 14 থাকবে এটাও 14 থাকবে, এই দুটো রেজোনেন্স স্ট্রাকচার। ফলে এই রেজোনেটিং স্ট্রাকচারটাও Cl2 এর সাথে রিঅ্যাকশন করে কি করবে না এই মলিকুলটা তৈরি করবে, সরি এইখানে ডবল বন্ড এই CH2Cl, ফলে আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি, মানে এটা 14 ওটা 14, একটাতে কি হবে মানে দুটোই অ্যালাইল ক্লোরাইড কিন্তু মানে দুটো জায়গাতে স্ক্র্যাম্বলিং হয়ে গেল, তার মানে একই রকমই যেটা আমরা পড়েছিলাম CH2 ডট ডবল বন্ড CH CH2Cl, এইটাও স্টার বা 14 কি হবে 50:50 স্ক্র্যাম্বলিং হয়ে গেল। তাহলে এইটা আমরা পড়লাম যে অ্যালাইলিক ব্রোমিনেশন এবং অ্যালাইলিক ক্লোরিনেশন। আরো একটা রিএজেন্টের কথা দেখ হুইচ ইজ অলসো ইউজড ফর অ্যালাইলিক ক্লোরিনেশন, সেই রিএজেন্টটা হচ্ছে SO2Cl2। শুধু এইটুকু তথ্য খেয়াল রাখবি, SO2Cl2 ইজ এ রিএজেন্ট হুইচ ইজ ইউজড ফর অ্যালাইলিক ক্লোরিনেশন। একই রকমই মানে এই রিএজেন্টটা থেকেও ক্লোরিন খুব লো কনসেন্ট্রেশনে বেরোয়, যেমন NBS থেকে ব্রোমিন লো কনসেন্ট্রেশনে বেরোয়, তেমন SO2Cl2 SOCl2 নয়, থায়োনিল ক্লোরাইড এটা নয়, SO2Cl2 এখান থেকে ক্লোরিন লো কনসেন্ট্রেশনে বেরোয়।
আচ্ছা বেশ। আচ্ছা আরেকটা একদম অন্যরকমই একটা এক্সাম্পলের একটা প্রবলেম আমরা যদি ডিসকাশন করি, সেটা একদম অন্যরকমই একটু প্রবলেম। সি ডবল বন্ড CH2 এই CH3 এইটা 14 বা এটা স্টার, এরকম একটা কোশ্চেন দেয় Cl2 হিট কি হবে, এরকম একটা প্রবলেম দেয়। এটা কিন্তু একটা অন্য প্রবলেম, এখানে কিন্তু 550 ডিগ্রি বলেনি। যদি 550 বলতো তাহলে কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমে অ্যালাইলিক ক্লোরিনেশন করতাম, পুরো অন্যরকমই এটা একটা বক্তব্য। কি এখানে হবে না, প্রথমে ডবল বন্ড যেমন ভাবে সাইক্লিক ক্লোরোনিয়াম আয়ন তৈরি করে, সেইভাবে এই CH2 এই Cl প্লাস এই CH3 এইটা 14 এইটা হয়ে গেল। আচ্ছা এখন খাক, এই 14 দেওয়ার প্রয়োজন নেই, পরে দরকার হলে বসিয়ে দিতে হবে। এবারে আমরা অলরেডি জানি যে এরকম করে যদি কিছু হয়, এই দিকের বন্ডটা বেশি করে ভেঙে থাকে, এই কার্বনটা ডেল প্লাস এটা এরকমই হয়, মানে এই রকমের দিস উইল ক্লিভ ইন দিস ওয়ে, মানে এই বন্ডটা তখন পার্সিয়ালি ব্রেক করবে। তার কি কারণ না, এটা 3 ডিগ্রি ইনসিপিয়েন্ট কার্বোকেটন তৈরি হবে। এবারে আবারও বলছি, এইটা একদম একটা অন্যরকমই এক্সাম্পল যেটা দেয় পরীক্ষাতে প্রায়। এবারে এই বন্ডটা পুরোপুরি ভাঙতে চাইবে, এইখানে পুরোপুরি প্লাস চার্জ তৈরি হবে, তাকে স্টেবিলিটি দিতে এই CH বন্ডটা ব্রেক করবে। তাহলে কি হবে, CH3C এই ডবল বন্ড CH2 এই CH2Cl, এই রকমই একটা প্রোডাক্ট পাওয়া যাবে, এই রকমই একটা প্রোডাক্ট পাওয়া যাবে। তাহলে দেখ, যদি এই কার্বনটা 14 থাকে তখন এটা 14 এটা 14, এখানে ডবল বন্ড আসতে পারে। একই রকম ভাবে তখন এখান থেকেও এইচটাকে খেয়ে নিয়ে এখানেও ডবল বন্ড পড়তে পারে, ফলে এখানেও ডবল বন্ড হতে পারে, এখানেও ডবল বন্ড হতে পারে। সেইটা নিজেরা একটু খাতা কলমে প্র্যাকটিস করে নিবি। তাহলে এইটা একটা একদম কম মানে ডিফারেন্ট এক্সাম্পল, প্রায় যায় পরীক্ষায়, গত বছরই বোধহয় পরীক্ষাতে বিদ্যাসাগরে দিয়েছিল যে এরকম একটা এক্সাম্পল। তাহলে খেয়াল রাখতে হবে কি, NBSCCl4 দিয়ে অ্যালাইলিক ব্রোমিনেশন বা বেঞ্জাইলিক ব্রোমিনেশন, ক্লোরিন 550 দিয়ে অ্যালাইলিক ক্লোরিনেশন, SO2Cl2 দিলেও অ্যালাইলিক ক্লোরিনেশন বা বেঞ্জাইলিক ক্লোরিনেশন। আর এই একটা পার্টিকুলার এক্সাম্পল ক্লোরিন হিটটা কত সেটা কিন্তু উল্লেখ করা থাকবে না, খুব বেশি নয়। ফলে এইরকমই একটা, এটা পুরো অন্য একটা এক্সাম্পল। তাহলে এটা এই পর্যন্ত আমরা বুঝলাম। বেশ, তাই আমরা পড়ছি যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু সি ডবল বন্ড সি, তার আন্ডারে আমরা প্রথমে পড়েছি ব্রোমিনেশন পড়েছি, তারপরে আমরা পড়েছি ক্লোরিনেশন এটসেট্রা, তারপরে পড়েছি আয়োডোলকটানাইজেশন, তারপরে আমরা পড়লাম এইটা যে HX অ্যাডিশন হাইড্রোজেন হ্যালাইড, তারপরে পড়লাম অ্যালাইলিক সাবস্টিটিউশন। এইবারে আমরা পড়ব হাইড্রেশন। মানে কি না, জল জোড়া, অ্যালকিনে জল জোড়া, অ্যালকিনে জল জুড়ব। জল জোড়া মানে কি জুড়বে, একটা H প্লাস আর একটা OH মাইনাস। তাহলে খুব সিম্পল ওয়েতে যদি এরকম করে আমরা ভাবি যে এরকম একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন আছে, যদি এখানে H আর OH জুড়ে যায় তাহলে কি পেতে পারি, আর CH2OH বা কি পেতে পারি, আর CHOH CH3, মানে এদিকে না এদিকে জুড়বে, তা মানে তার উপরে ডিপেন্ড করে এইরকমই প্রোডাক্ট পেতে পারি। তাহলে মেন কথা কি না, আমরা যে দেখতে পাচ্ছি অ্যালকিনে জল জুড়লে আমরা পাবো অ্যালকোহল, অ্যালকিনে জল জুড়লে আমরা পাবো অ্যালকোহল। এইবারে আমাদের পড়তে হবে তাহলে অ্যালকিনে
হাইড্রেশন আমরা কিভাবে করতে পারি। বেশ, প্রথম যে মেথডটা আমরা মানে ডিসকাশন করব, হুইচ ইজ কল্ড অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন কি দিয়ে হবে করা না, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মেডিয়েটেড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মেডিয়েটেড ওয়াটার এডিশন টু অ্যালকিন। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার দেখ, এস ডবল বন্ড ও OH OH, এখান থেকে প্রোটন যদি বেরোয় এইভাবে পারি লিখতে OH O মাইনাস আর H প্লাস, এই স্ট্রাকচারটা। তাহলে এই যদি আমার একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়, সালফিউরিক অ্যাসিড দিলে প্রথমে কি হবে না প্রোটনেশন হবে। এবারে আমরা অলরেডি বুঝে গেছি, আর ওই কথাগুলো বলবো না, যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে প্রোটনেশনটা কোন দিকে হবে সেটা আমাদের কাছে অলরেডি সেই চিত্রটা ক্লিয়ার আছে। অলরেডি আমরা ডিউরিং HX যখন করি এই অ্যাডিশন তখন পড়ে ফেলেছি, ফলে ওটা আমরা আর বলছি না। তাহলে অবশ্যই এই রকমই একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে অবভিয়াসলি, কারণ এদিকেই এটাই মোর স্টেবল কার্বোক্যাটায়ন, ধারে তৈরি হবে না। এখানে কে জুড়বে, এইটা O মাইনাস, এইটাকে লিখি SO3H, একসাথে লিখলাম, এটাকে লিখলাম O মাইনাস SO3H, এটা এখানে কি হবে RCHO SO3H এই CH3। এই মলিকুলটা জলের প্রেজেন্সে এই বন্ডটার হাইড্রোলিসিস হয়ে যাবে, হয়ে গেলে কি পাবো RCHOH CH3। তাহলে খুব সুন্দর আমরা কি দেখতে পাচ্ছি না, অ্যালকিনে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মেডিয়েটেড মেকানিজমে হাইড্রেশন করলে, জল জুড়লে আমরা অ্যালকোহল পাচ্ছি। এবং অ্যালকোহলের যে মানে ওরিয়েন্টেশনটা কি, বা যদি এটাকে যে মানে কেমিস্ট্রির ভাষায় বলি, যে জল জোড়ার ওরিয়েন্টেশনটা কি না, এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে প্রোটনটা বাইরের দিকে জুড়ছে, OH-টা ভেতরের দিকে জুড়ছে। নিয়ম মেনেই আমরা কোনো কিছু অ্যাবসার্ড কিছু করছি না, আমরা জানি প্রথম স্টেপে প্রোটনেশনটা কিভাবে হলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা আমরা জানি। তারপরে OSO3 এই যে মানে জুড়ে গেল, সেইটার হাইড্রোলিসিস হয়ে গেল, হয়ে গিয়ে আমরা অ্যালকোহল পাচ্ছি। এখন এই মেথডের প্রবলেমটা কি, মানে এই মেথডটার একটা সমস্যা আছে। কি সমস্যা? সেই সমস্যাটা দেখ, ওই একই রকমই যেটা আগেও আমরা পড়েছি, যে এই রকমই যদি একটা অ্যালকিন থাকে। এখন দেখ এই অ্যালকিনটা তার মানে একটা বিখ্যাত অ্যালকিন, এর স্ট্রাকচারটা সবসময় মুখস্থ রাখতে হবে। এই ধরনের যদি একটা অ্যালকিন থাকে, তাহলে এখানে আমরা জল জুড়তে চাই, H2O আর H+। এখন আমরা বুঝে গেছি যে অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে যদি জল জুড়ি, তাহলে এই ডবল বন্ডের এগেনস্টে জল জুড়বে। তাহলে কি হবে, এদিকে জুড়বে H+ আর এদিকে জুড়বে OH-। সেই জিনিসটা আমরা অলরেডি বুঝে গেছি। তাহলে আমাদের এক্সপেকটেশনটা কি না, আমাদের এক্সপেকটেশনটা যে এই রকমই একটা অ্যালকোহল আমাদের পেতে পারি, এটা আমাদের এক্সপেকটেশন, ঠিক তো? কারণ এটাই আমরা মেকানিজমটা পড়েছি। তার মানে এই কার্বন যে স্কেলিটন, এই যে মলিকুলের মূল স্কেলিটনের কোনো চেঞ্জ নেই, যেমন স্কেলিটন যা সেখানে জল জুড়ে গেল। কিন্তু এই রকম ওয়েতে এই অ্যালকোহল পাওয়া যায় না। কি প্রবলেম হয় না, প্রোটনেশন যেই হয়ে গেল, তাহলে প্রোটনেশন হলে আমরা কি পাবো না, এই রকমই একটা কার্বোক্যাটায়ন প্রথমে আমরা পাবো, সেটা আমরা জানি। যে এই কার্বোক্যাটায়নটা আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা জানি কি না, যদি কার্বোক্যাটায়ন মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে বাই শিফটিং সাম গ্রুপ অর অ্যাটম ইন এ 1-2 ম্যানার, 1-2 শিফট, তাকে কি বলা হয় না ওয়াগনার মারউইন রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে মিথাইল যদি 1-2 শিফট করলে কি পাবো, C+, CH3, CH, CH3, CH3, এইরকমই একটা কার্বোক্যাটায়ন পাবো। এবারে এখানে কে জুড়বে, O- SO3H, তাহলে CH3C
OSO3H, এই CH3 CH ঘুরিয়ে লিখলাম এইটা। এবারে জল যদি এই বন্ডটাকে ভাঙে তাহলে এই অ্যালকোহলটা পাচ্ছি, এই অ্যালকোহলটা পাচ্ছি। তার মানে অ্যালকোহল ঠিকই পাচ্ছি, কিন্তু আমরা কি পাচ্ছি না একটা রিঅ্যারেঞ্জড অ্যালকোহল। উই আর গেটিং আ রিঅ্যারেঞ্জড অ্যালকোহল, এটাই প্রবলেম। তার মানে সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজড বা সালফিউরিক অ্যাসিড মেডিয়েটেড হাইড্রেশন টু অ্যালকিনের একটা মেজর প্রবলেম কি না সবসময় আমরা ডিজায়ার্ড অ্যালকোহল নাও পেতে পারি। কার্বন স্কেলিটন কি করতে পারে না না রিঅ্যারেঞ্জ করতে পারে, ফলে আমরা রিঅ্যারেঞ্জড অ্যালকোহল পেতে পারি। তাহলে এখন যদি আমাকে কোশ্চেন করা হয় তাহলে কি মেথড অবলম্বন করতে পারি, হোয়াট আর দ্য প্রিকশনস, হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ রিএজেন্ট উই ক্যান সাজেস্ট দ্যাট দিস টাইপ অফ রিঅ্যারেঞ্জমেন্ট ক্যান বি প্রোহিবিটেড, মানে এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টটাকে আমরা যাতে প্রোহিবিটেড করতে পারি। তাহলে আমাদের এইটাকে যদি একটু কেমিস্ট্রির মতো করে আমরা বুঝি যে এই রিঅ্যারেঞ্জমেন্টটাকে যদি আটকাতে হয় তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কেন না এটা লেস স্টেবল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সে চান্স পাচ্ছে টু গো টু মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা একটা কথা কি বলতে পারি, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে এই OSO3H মানে এখানে এই স্টেপে O-SO3H চট করে অ্যাটাক করতে পারছে না, তার আগেই কি হচ্ছে এই শিফটিংটা হচ্ছে। তাহলে আমরা এখন যদি বলি যে এই কার্বোক্যাটায়নটাকে যদি আমরা পুরোপুরি তৈরি হতে না দিই, মানে এই কার্বোক্যাটায়নটা যদি কমপ্লিটলি ফর্ম না হয়, যদি এটা পার্সিয়ালি ফর্ম হয়, তখন কিন্তু এই ধরনের 1-2 শিফটিংটা আর হয় না, এই কার্বোক্যাটায়নের 1-2 শিফটিংটা হয় না। তাহলে সেই মেথডটা যে রিএজেন্ট বা যে মেথডের মধ্যে আছে যে এই 1-2 শিফটিংটাকে আমরা আটকাতে পারি, সেই মেথডটাকে বলা হয় অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন। উচ্চ মাধ্যমিকে পড়া অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন। কি রিএজেন্ট? এই HgOAC জল 1 নম্বরে, 2 দাগে নেওয়া হয় NaBH4 ওয়াটার, এই ধরনের রিএজেন্ট নেওয়া হয়। এখানে সালফিউরিক অ্যাসিডও একটু দেওয়া হয়, HgOAC জল, H2SO4 NaBH4 ওয়াটার, NaBH4 আর জল। এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের স্ট্রাকচার নেই, কে রিঅ্যাকশন করবে HgOAC কিভাবে রিঅ্যাকশন হবে না এইভাবে, এই ডবল বন্ড CH2 HgOAC কে এইভাবে লেখা যাক HgOAC OAC। এই একই রকম ভাবে যেভাবে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়, একই রকম ভাবে এই পুরো পাই ক্লাউডটা মার্কারিতে অ্যাটাক করলো, একটা OAC মাইনাস বেরিয়ে গেল, ফলে কি হবে এটাকে উপরের দিকে লিখি, নিচে উপরে একই ব্যাপার, তাহলে আমরা উপরের দিকে লিখছি Hg, এই OAC এই প্লাস, এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হলো। এইটাকে বলা হয় মার্কারি ব্রিজ কার্বোক্যাটায়ন। তাহলে ভালো করে মেকানিজমটা দেখ, অ্যালকিনে HgOAC দিলে যেমন করে 3 মেম্বার সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হতো, ঠিক এখানে একই রকম ভাবে মার্কারি ব্রিজ কার্বোক্যাটায়ন হচ্ছে তৈরি। পাই ক্লাউডটা মার্কারিতে অ্যাটাক করলো, একটা OAC মাইনাস বেরিয়ে গেল, একটা OAC থেকে গেল, তাহলে কি তৈরি হচ্ছে 3 মেম্বার রিং উইথ Hg প্লাস চার্জ। এইটাকে কি বলি আমরা না মার্কারি ব্রিজ কার্বোক্যাটায়ন। তাহলে মার্কারি এটা মেটাল আয়ন, তার সাইজ বড়, তাহলে একই রকম ভাবে এই ধরনের 3 মেম্বার রিং হাইলি আনস্টেবল, এ কি করবে না একদিকে ভাঙবে। এবারে দেখ আমাদের
চেনা পরিচিত যে কোন দিকে ভাঙবে, না যেদিকে ভাঙলে মোর স্টেবল কার্বোক্যাটায়নটা আসবে। এই দিকে ভাঙতে পারে এই ওএসি, এই এইচ ডেল প্লাস, এই সিএইচ ডেল প্লাস, বাকি হতে পারে আর সিএইচ, সিএইচ টু, এইচ জি, এই ডট ডট, এইটা ওএসি, এই ডেল প্লাস, এই ডেল প্লাস। এই ধরনের দুটো পসিবিলিটি আছে। তাহলে এটা 1 ডিগ্রি ইনসিপিয়েন্ট কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি ইনসিপিয়েন্ট কার্বোক্যাটায়ন। এটা কিন্তু পুরোপুরি ব্রেক করে না, পার্সিয়ালি ব্রেক করে। যেই এটা পার্সিয়ালি ব্রেক করলো, তাহলে এটা এদিকে আসবে না, এটা আসবে কোন দিকে, এদিকে, মানে এই দিকের বন্ডটাই পার্সিয়ালি ব্রেক করবে। এই কন্ডিশনে জল কি করবে, এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা পুরোপুরি ভেঙে গেল। এইখানে মজাটা দেখ, এই সেন্টারে পুরো কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে না, পার্সিয়ালি, তখনই জল অ্যাটাক হচ্ছে, ফলে রিঅ্যারেঞ্জমেন্টের কোনো স্কোপ কিন্তু আর থাকলো না। কি তৈরি হবে, আর সিএইচ ওএইচ, সিএইচ টু, এইচ জি ওএসি, এই ধরনের মলিকুল একটা তৈরি হলো। এই যে পুরো স্টেপ দেখ, একটা অ্যালকিন ছিল, সেখানে অক্সিজেন জুড়লো, তাহলে এইটা একটা অক্সিডেশন মেথড ভায়া মার্কারি, ফলে এই পর্যন্ত এই স্টেপটাকেই বলা হয় অক্সিমার্কিউরেশন। এই পর্যন্ত কি বলবি, অক্সিমার্কিউরেশন। তাহলে আমরা কি পড়ছি, আমরা যে চ্যাপ্টারটার পড়ছি হুইচ ইজ কল্ড অ্যাডিশন অফ ওয়াটার, জল জোড়া। তাহলে জল জুড়ছি কোথায়, না অ্যালকিনে। দেখ এখানে কে চলে এলো, ওএইচ, আর এখানে তাহলে কে আসা উচিত, এইচ আসা উচিত, কিন্তু কে আছে, এইচ জি ওএসি। এবারে এইটাকে তাড়িয়ে দিতে হবে। এইটাকে তাড়িয়ে দেওয়ার মেথডটা কি, না NaBH4 আর জল দিতে হবে। দিলে এই বন্ডটা চলে যায়, গিয়ে কি তৈরি হয়, আর সিএইচ ওএইচ, সিএইচ টু এইচ, মানে বেসিক্যালি কি, আর সিএইচ ওএইচ, সিএইচ থ্রি, এই আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। এই স্টেপটার মেকানিজমটা কিন্তু জানতে হবে। এই স্টেপটা আমরা যদি এটা জেনারেলাইজ মেকানিজম করি, এই পুরো গ্রুপটাকে যদি লিখি আর ড্যাশড, কি আছে, আর ড্যাশড এইচ জি ওএস, এটা সমান এইটা সোডিয়াম বোরোহাইড্রাইড পরে পড়বি হুইচ ইজ এ রিডিউসিং এজেন্ট, মানে এখান থেকে কে আসবে, এইচ মাইনাস, হাইড্রাইড মাইনাস, সে এখানে অ্যাটাক করে ওএসিটা বেরিয়ে যায়, কি তৈরি হয়, আর এইচ জি এইচ। এই স্টেপটা হলো, এই মলিকুলটার কি হয়, হোমোলাইটিক ক্লিভেজ, আর ডট প্লাস এইচ জি এইচ ডট, এখান থেকে এ এইচ ডটকে নিয়ে নেয়, ফলে তৈরি হবে আর এইচ প্লাস কি হবে, এইচ জি ডট ডট, এই মার্কারি মেটালের প্রেসিপিটেশনটা হবে। তাহলে এই মেকানিজম থেকে যে জিনিসটা পুরোটা ক্লিয়ার হচ্ছে, দেখ আমরা এই মলিকুল থেকে ফাইনালি কি পাচ্ছি, না ফাইনালি পাচ্ছি এটা আর সিএইচ ওএইচ, সিএইচ টু এইচ, মানে এখানে জল জুড়ছে এইচ আর ওএইচ। এখন মুখে বলছি জল জুড়ছে এইচ ওএইচ, কিন্তু সত্যিই কি জলের প্রোটনটাই এখানে এলো আর জলের ওএইচটাই এখানে এলো? হ্যাঁ, জলের ওএইচটাই এখানে এলো, মানে অ্যালকোহলের যে ওএইচ তার সোর্সটা কি, তার সোর্সটা হচ্ছে জল, কিন্তু এপাশে যে হাইড্রোজেনটা জুড়লো তার সোর্স কিন্তু জল নয়, তার সোর্সটা কোনটা খেয়াল রাখ, এই এইচটা, এই এইচটা কোথায় ছিল, এই এইচ জি এইচ, এটা কোথা থেকে এসছে, সোডিয়াম বোরোহাইড্রাইডের এইচ মাইনাসটা, তার মানে এখানে যে এইচটা জুড়লো তার সোর্সটা কোথায়, NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। তাহলে আমরা কি বলতে পারি, এই জায়গাতে NaBH4 না থেকে যদি NaBD4 থাকতো, NaBD4, তাহলে এখানে কি থাকতো, ডি থাকতো, ডয়টোরিয়াম থাকতো। তাহলে এই তথ্যগুলো মাথাতে রাখতে হবে যে অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন এটা ইম্পর্টেন্ট রিএজেন্ট,
যদি তোকে কেউ জিজ্ঞেস করে যে এই রিয়েজেন্টের প্রয়োজনীয়তাটা কি ছিল, তাহলে তোকে বলতে হবে কি না আমরা অ্যালকিনে জল জুড়ছি, অ্যালকিনে জল জুড়লে অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে করলে অ্যালকিনের একটা রিঅ্যারেঞ্জমেন্টের চান্স থাকে। সেই রিঅ্যারেঞ্জমেন্টকে আটকানোর জন্য এই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন মেথডটা এলো। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনে কি হচ্ছে না মার্কারি ব্রিজ কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, which is clipped partially in such a way that you are getting more stable incipient carbocation। সেখানে জল অ্যাটাক করলো, তারপরে এই স্টেপটা পর্যন্ত অক্সিমার্কিউরেশন, তারপরের স্টেপটা হচ্ছে ডিমার্কিউরেশন মানে মার্কারিটাকে বের করে দেওয়া। সেখানে কি না সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে রিডিউসড করছি, ওই BH4 মাইনাসের যে H মাইনাস that will reduce and that will come as a H finally। এইটা হচ্ছে গিয়ে বক্তব্য। তাহলে আমরা যদি এই ধরনের যে অ্যালকিনটার আমরা রিঅ্যারেঞ্জমেন্টের কথা বলছিলাম, সেই অ্যালকিনটাকে দেখ যদি বলি এরকম করে CH3C CH3 CH3 CH ডবল বন্ড CH2, তাহলে একের দাগে কি দেবো HgOAc এর হোল টু জল দিলে কি হবে, যদি একবারে লিখি এরকমই হবে এই CH এখানে আসবে OH CH2 HgOAc, কোনো গ্রুপ কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। নিশ্চয় বুঝতে পারছিস এখানে কি হবে, এটা মার্কারি ব্রিজ কার্বোক্যাটায়ন, সেটা এদিকে ভাঙবে, জল অ্যাটাক করলে এটা হবে NaBH4 ওয়াটার দিলে কি হবে CH3C CH3CH3 CHOH। এই তাহলে আমরা মোটামুটি কি বুঝতে পারলাম যে কোনো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি জল জুড়ি তাহলে অ্যালকোহলটা হবে কোন দিকে না ভেতরের কার্বনে মোর সাবস্টিটিউটেড কার্বনে OH-টা জুড়বে, অ্যালকোহলটা ওখানেই আসবে। বেশ, যদি আমরা একটা এক্সাম্পল আমরা এখান থেকে করতে যাই, যে দেখ দেখবি পিডিএফ এ এক্সাম্পল গুলো করে দেওয়া আছে, যেরকম একটা 5 মেম্বার রিং মনে কর নিলাম, এইখানে একটা CH3, তাহলে এখানে দিচ্ছি HgOAc এর হোল টু, HgOAc এর হোল টু একের দাগে জল EHF দিলে কি হবে, তাহলে আমরা জানি এই মিথাইল, তাহলে এখানে Hg এই OAc এই প্লাস চার্জ এরকম করে মার্কারি ব্রিজ কার্বোক্যাটায়ন, জল কোন দিকে অ্যাটাক করবে না এদিকেই ভাঙবে, এই খুলে গেল এই HgOAc এই মিথাইল এই OH, এবারে কি দেবো NaBH4 ওয়াটার দিলে এই H, এটা এই জায়গায় ছিল এই মিথাইল এই H, এরকম আমরা অ্যালকোহল পেতে পারি। তাহলে দেখ এইটাকে আমরা এইভাবে বুঝলাম। আর একটা এক্সাম্পল যে মানে পিডিএফ এ আছে দেওয়া, দেখবি সেটা পরীক্ষাতে প্রায়শই দেয়, একটু ঠান্ডা মাথায় দেখবি যে ইন্ট্রামলিকুলার সাইক্লোঅক্টাডাইইন একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম দুটো ডাইন দেওয়া আছে, এই মলিকুলে যদি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন করা হয় তাহলে কি প্রোডাক্ট হবে সেইটা করে দেওয়া আছে, একটু ঠান্ডা মাথাতে বুঝবি, ঠিক আছে? তো তাহলে এই পিডিএফটা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাক, আমরা পরের দিন এইখান থেকে শুরু করব।